হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল দ্যাট ইজ জিওগ্রাফি এডুকেশন। আজকে আমি এই ভিডিওতে তোমাদের পড়াবো ক্লাস 9-এর একটি চ্যাপ্টার যার নাম ভারতের সম্পদ বা রিসোর্সেস অফ ইন্ডিয়া। যারা ক্লাস 9-এ এক্সাম দিতে চলেছ তাদের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট। তার কারণ ফার্স্ট ইউনিট টেস্টে যে চ্যাপ্টারগুলো হবে তার মধ্যে আঞ্চলিক ভূগোল থেকে ভারতের সম্পদ এই চ্যাপ্টারটা কিন্তু সিলেবাসে আছে, এটা তোমাদের পরীক্ষা দিতে হবে। এবং এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট কারণ এখান থেকে অনেক প্রশ্ন আসে, 1 নম্বরের, 2 নম্বরের, 3 নম্বরের, 5 নম্বরের সব ধরনের প্রশ্ন কিন্তু এই চ্যাপ্টার থেকে আসে। এই চ্যাপ্টারটা এমনিতে পড়া খুবই ইজি, এইটা যদি তোমরা পড়ো একদম খুব ভালো মার্কস কিন্তু এই চ্যাপ্টারটা থেকে তোমরা তুলতে পারবে। এছাড়াও এই চ্যাপ্টারটা কেন ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টার থেকে কিন্তু ম্যাপ পয়েন্টিংও আসবে, তাই এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়ো। আমি আজকে এই ভিডিওতে ফার্স্ট পার্টটা তোমাদের সাথে আলোচনা করব, এরপর আরও পার্ট আসবে, পার্ট 2, 3, সেগুলো তোমরা এই চ্যানেলেই দেখতে পাবে। আর এছাড়াও যে চ্যাপ্টারগুলো আছে গ্রহরূপে পৃথিবীর গতিসমূহ, সেই চ্যাপ্টারগুলোর সেই চ্যাপ্টারগুলো অলরেডি কিন্তু পড়ানো হয়ে গেছে, সেগুলো চ্যানেলে দেওয়া আছে। যারা সেই ভিডিওগুলো দেখোনি তারা গিয়ে দেখে নাও, তাহলে ওইগুলো পড়লে তোমাদের আরও সুবিধা হবে এই পরীক্ষাটা দিতে। যারা নতুন আছো, পুরনো যারা স্টুডেন্ট তারা তো আগেই দেখেছো এই ভিডিওগুলো, নতুন যারা স্টুডেন্ট আছো, যারা ক্লাস 9-এর নতুন এক্সাম দিতে চলেছো, তারা গিয়ে ওই ভিডিওগুলো দেখে নাও। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাইরেক্টলি চলে যেতে পারবে। এখন চলো শুরু করা যাক ভারতের সম্পদ বা রিসোর্সেস অফ ইন্ডিয়া এই চ্যাপ্টারটি। আর যদি এই ফুল ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। বই থেকে তোমরা অবশ্যই পড়বে, কারণ টেক্সট বুকটাই কিন্তু মেন। টেক্সট বুক যদি তোমরা না পড়ো তাহলে কিন্তু তোমরা পরীক্ষাতে কিছুই পারবে না, তো টেক্সট বুক তোমাদের পড়তেই হবে। আর আমি এখানে তোমাদের একটা স্টাডি মেটেরিয়াল দিয়েছি, তোমরা চাইলে আমি এটা পিডিএফও দেবো। এই স্টাডি ম্যাটটা তোমরা পড়তে পারো। এই স্টাডি ম্যাটটা কিন্তু 2-3টে বই ঘেঁটে আমি লিখেছি, এর মধ্যে অনেক ইনফরমেশান আছে এবং খুব সহজে জিস্ট করে এটা লেখা। এইটা যদি তোমরা মুখস্থ করো তাহলে পরীক্ষায় তোমরা এখান থেকেই সব কমন পাবে। তা প্রথমে যে পয়েন্ট আমি লিখেছি সেটা হলো সম্পদের ধারণা। কি পয়েন্ট? সম্পদের ধারণা। সম্পদের ইংরাজি নাম হলো রিসোর্স। এই যেখানে আমি লিখেছি রিসোর্স, RESOURCE। সম্পদের ইংরাজি নাম হলো রিসোর্স। এই রিসোর্সকে যদি আমরা দুটো কথায় ভাগ করি তাহলে হবে রি প্লাস সোর্স। কি হবে? রি প্লাস সোর্স। রি কথার অর্থ হলো পুনরায়, অর্থাৎ যেটিকে আবার নতুন করে ব্যবহার করা সম্ভব সেটাকে বলা হয় রি বা পুনরায়, নতুন করে আবার যা করা সম্ভব, ঠিক আছে। আর সোর্স হলো উৎস, যেখান থেকে কোনো জিনিস পাওয়া যায় বা কোনো উপাদান পাওয়া যায় সেই জায়গাটাকে আমরা বলি উৎস। তাহলে প্রথমেই বলছে সম্পদ কাকে বলে। বলছে যেসব উপাদান মানুষের চাহিদা বা অভাব মোচন করে তাদের সম্পদ বলে। তাহলে কি বলছে? যেসব বস্তু বা উপাদান মানুষের চাহিদা বা অভাব মোচন করে, অর্থাৎ আমাদের যেটা প্রয়োজন সেইটুকু যদি আমরা পেয়ে যাই তাহলে সেই বস্তুটি বা উপাদানটি, যে বস্তু বা উপাদান আমাদের প্রয়োজন সেটা যখন আমরা পেয়ে যাচ্ছি, অর্থাৎ আমাদের চাহিদা বা অভাব সেই বস্তু বা উপাদানটি পূরণ করছে, তখন আমরা সেই বস্তু বা উপাদানটিকে সম্পদ বলি। কিন্তু সমস্ত বস্তু বা পদার্থকেই কি আমরা সম্পদ বলি? বলি না। কেন না? সব বস্তু বা পদার্থ সম্পদ হয় না। যেসব বস্তু বা পদার্থের চাহিদা পূরণের ক্ষমতা থাকে তাদেরকে আমরা সম্পদ বলি। যেসব বস্তু বা পদার্থের চাহিদা পূরণের ক্ষমতা থাকে তাদের আমরা সম্পদ বলি। অর্থাৎ কোনো একটি বস্তু বা উপাদান সেটি যে আমাদের কাজে লাগবেই এমন কোনো ব্যাপার না, কিংবা কাজে লাগলেও সেটা কতটা কাজে লাগছে, সেই বস্তু বা পদার্থের চাহিদা পূরণের কি ক্ষমতা আছে কি নেই সেটার উপর ডিপেন্ড করছে যে সেই বস্তু বা উপাদানটিকে সম্পদ বলা হয় কি হয় না। এটা তোমরা আরও ভালোভাবে পরে বুঝতে পারবে আরও যখন পরপর জিনিসগুলো পড়বে। তাহলে সম্পদ কাকে বলে? না যেসব উপাদান মানুষের চাহিদা বা অভাব মোচন করে
তাদের সম্পদ বলে। কোনো বস্তু বা পদার্থকে সম্পদ বলা হয় না, ওই বস্তু বা পদার্থের চাহিদা পূরণের ক্ষমতাকে সম্পদ বলা হয়। এবার একটা প্রশ্ন বলছে যে কাকে সম্পদের প্রকৃত জননী বলা হয়। এখানে বলেছে জ্ঞানকে সম্পদের প্রকৃত জননী বলা হয়। তার কারণ কি? মানুষ নিজের জ্ঞান, বুদ্ধি এবং উন্নত প্রযুক্তি এই সবের মাধ্যমে পৃথিবীতে সমস্ত উপাদানকে সম্পদে পরিণত করে। তাই জন্য জ্ঞানই হলো সম্পদের প্রকৃত জননী। জ্ঞান যদি মানুষের না থাকতো, বুদ্ধি যদি না থাকতো, তাহলে সে উন্নত প্রযুক্তি ব্যবহার করতেই পারতো না। আর যদি সে উন্নত প্রযুক্তি না ব্যবহার করতে পারতো, তাহলে সম্পদকে আমরা ব্যবহার করতে পারতাম না। সম্পদ কেবল প্রকৃতিতেই থেকে যেত। তাই জ্ঞানই হলো সম্পদের প্রকৃত জননী। তাই ডাব্লিউ.সি. মিচেল বলেছেন জ্ঞানই হলো সকল সম্পদের সৃষ্টিকারী শক্তি। এবার নেক্সট কোশ্চেনে আমরা আসছি। বলছে কাকে সম্পদের কার্যকারিতা তত্ত্বের প্রবর্তক বলা হয় এবং কেন। এইবার তোমরা বুঝতে পারবে যে সম্পদ কাকে বলে। সেখানে যে কথাগুলো বলেছিল সেটা এখানে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে যে সম্পদ কাকে বলে। সেইটা ওখানে একটা লাইন তোমরা বুঝতে পারোনি, সেই লাইনটা কিন্তু এখানে ইন ডিটেলস বলা হয়েছে। তাহলে আগে পড়ি। বলছে জার্মান ভৌগোলিক জিমারম্যানকে সম্পদের কার্যকারিতা তত্ত্বের প্রবর্তক বলা হয়, কারণ তিনি প্রথম বলেন সম্পদ বলতে কোনো দ্রব্য বা বস্তুকে বোঝায় না, তার কার্যকারিতা বা উপযোগিতা, যার দ্বারা দ্রব্য বা বস্তুটি কোনো নির্দিষ্ট লক্ষ্য পূরণ করতে পারে তাকেই বোঝায়। অর্থাৎ তার মতে কোনো দ্রব্য বা বস্তু সম্পদ নয়, ওই বস্তুর মধ্যে থাকা মানুষের অভাব মেটানোর ক্ষমতা বা গুণ বা কার্যকারিতাই হলো সম্পদ। এটার মানেটা কি না, জার্মান ভৌগোলিক জিমারম্যান বলেছিলেন সম্পদের, উনি একটা সংজ্ঞা দিয়েছিলেন। উনি বলেছেন যে সম্পদ কোনো দ্রব্য বা বস্তুকে কিন্তু বোঝায় না। একটি দ্রব্য বা বস্তু সে একটি উপাদান, একটি পদার্থ, একটি বস্তুই, সেটা কখনোই সম্পদ হতে পারে না। এটাকে যদি আমি একটা উদাহরণ দিয়ে বলি তাহলে আমি এটাই বলছি, কয়লা কিন্তু একটি প্রাকৃতিক উপাদান, কয়লা কিন্তু কোনো সম্পদ নয়। এই কয়লাটাকে যখন আমরা কাজে লাগিয়ে এর থেকে তাপবিদ্যুৎ উৎপাদন করছি এবং সেই তাপবিদ্যুৎটা আমরা নিজেদের কাজে লাগাচ্ছি, অর্থাৎ নিজেদের নিড মেটাচ্ছি, নিজেদের চাহিদা পূরণ করছি এই তাপবিদ্যুৎ দিয়ে, তখন আমরা কয়লাটাকে বলছি যে এটি একটি সম্পদ। এই কথাটাই কিন্তু জার্মান ভৌগোলিক জিমারম্যান বলেছিলেন যে একটি দ্রব্য বা বস্তুই থাকে যতক্ষণ না পর্যন্ত তার চাহিদা পূরণের ক্ষমতা বোঝা যায়। যখনই সে কাজে লাগে তখন সে সম্পদে রূপান্তরিত হয়। নেক্সট বলছে সম্পদ প্রকৃতি সৃষ্ট নয়, মনুষ্য সৃষ্ট। ব্যাখ্যা করো। এই কথাটাও কিন্তু আগের পয়েন্টটার সাথে রিলেটেড। কি করে রিলেটেড না, সম্পদ প্রকৃতিতে পাওয়া যায়, অর্থাৎ প্রকৃতির উৎস হলো সম্পদ, মানে প্রকৃতি থেকে আমরা সম্পদটাকে পাচ্ছি। কিন্তু সম্পদটা সৃষ্টি হচ্ছে না, সম্পদ কিন্তু মানুষ সৃষ্টি করছে। অর্থাৎ আমরা পেলাম, পাওয়ার পর যদি সেটাকে কাজেই না লাগাই, ওটা যদি আমাদের কোনো কাজেই না লাগে, তাহলে তো সেটাকে আমরা সম্পদ বলছি না। তাহলে কি হচ্ছে না, সম্পদ আমরা প্রকৃতি থেকে পাই, কিন্তু সম্পদটা সৃষ্টি হয় মানুষের দ্বারা। মানুষের শিক্ষা, বুদ্ধি এবং উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে মানুষ এই সম্পদকে সৃষ্টি করছে। তাই জন্য এখানে বলছে যে অবশ্যই বলা যায় সম্পদ প্রকৃতি সৃষ্ট নয়, মনুষ্য সৃষ্ট। কেবলমাত্র মানুষের কর্ম প্রচেষ্টাতেই প্রকৃতির কোনো জিনিস বা দ্রব্যকে সম্পদে পরিণত করা হয়েছে। এই জিনিসটা যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো, তাহলে সম্পদ সম্পর্কে সমস্ত ধারণা তোমরা আরও ক্লিয়ারলি পরে বুঝতে পারবে। কিন্তু এইটুকু বোঝা তোমাদের জন্য খুবই দরকার। তাই এই জায়গাগুলো খুব ভালো করে মাইন্ডফুলি পড়বে, মানে বুঝে পড়বে। এমন নয় যে পড়ে গেলাম হয়ে গেল, ওরকমভাবে পড়বে না, ভালো করে বুঝে পড়বে। নেক্সট বলছে নিরপেক্ষ সামগ্রী। নিরপেক্ষ সামগ্রী কি বলছে, প্রকৃতির যে সকল পদার্থ মানুষ ব্যবহার করতে পারে না তাকে নিরপেক্ষ সামগ্রী বলে। যেমন আন্টার্কটিকার ভিতরে জমে থাকা খনিজ পদার্থ এর উদাহরণ। আন্টার্কটিকার ভিতরে খনিজ পদার্থ রয়েছে, একে আমরা কাজেও লাগাতে পারবো জানি, তাই এটি একটি সম্পদে রূপান্তরিত হয়ে গেছে।
কিন্তু ব্যাপার হলো সেটাকে আমরা কাজে লাগাতে পারছি না প্রাকৃতিক পরিস্থিতির জন্য। তাই জন্য এই আন্টার্কটিকার ভিতরে জমে থাকা খনিজ পদার্থকে আমরা বলি নিরপেক্ষ সামগ্রী। নেক্সট আসছি MAN ম্যান এবং MAN ম্যানের পার্থক্য। দুটোর পার্থক্য কি? একটা হলো মানে লেখাতেই পার্থক্য, একটা হলো MAN ম্যান যেটা স্মল লেটারে লেখা তিনটেই, আর একটা হলো MAN ম্যান যেটা ক্যাপিটাল লেটারে লেখা তিনটেই। তো এদের পার্থক্য কি? স্মল ম্যান হলো কারা না, প্রাচীন যুগে সেই সব মানুষ যারা ছিল প্রকৃতি নির্ভর এবং সম্পদ সৃষ্টির ক্ষমতা যাদের ছিল না, অর্থাৎ যারা শিক্ষা দীক্ষা অত উন্নত ছিল না, তখন তো শিক্ষা দীক্ষার সেরকম ব্যাপারও ছিল না, তারপর প্রযুক্তিগত জ্ঞান তাদের ছিল না, বৈজ্ঞানিক জ্ঞান তাদের ছিল না, তো তারা কি করে সম্পদ সৃষ্টি করবে? তাই তাদের সম্পদ সৃষ্টির ক্ষমতাও ছিল না, তো তাদেরকে আমরা বলি স্মল ম্যান। আর ক্যাপিটাল ম্যান কারা না, এখনকার দিনের মানুষ যারা আধুনিক শিক্ষায় সমৃদ্ধ এবং সম্পদ সৃষ্টিতে সক্ষম, তারা হলো ক্যাপিটাল ম্যান। নেক্সট আসছি সম্পদের বৈশিষ্ট্য, অর্থাৎ যে যে কারণে কোনো বস্তু সম্পদ হতে পারে সেই কারণগুলি কি কি। তো সম্পদ যাতে সে হয় তার জন্য তার মধ্যে সেই বস্তুটির মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকতে হবে। না, 1 নম্বর বলছে বস্তুর কার্যকারিতা থাকতে হবে, অর্থাৎ বস্তুটা যেন কোনো কাজে লাগে, অকাজে না লাগে। বস্তুটি যদি কোনো কাজে লাগে তবেই সে সম্পদ। 2 নম্বর বস্তুটির সর্বত্র গ্রহণযোগ্যতা থাকতে হবে, অর্থাৎ বস্তুটিকে যেন সব জায়গায় অ্যাকসেপ্ট করা হয় বা কাজে লাগানো হয়। 3 নম্বর বলছে বস্তুটির সর্বজনীন চাহিদা থাকতে হবে, অর্থাৎ বস্তুটির যেন ডিমান্ড থাকে বাজারে, অর্থাৎ মানুষ যেন প্রয়োজন মেটাতে বস্তুটিকে কাজে লাগায়। 4 নম্বর বলছে বস্তুটি সহজেই আহরণ করা যাবে, মানে কোনো দরকার সহজলভ্যভাবে যেন পাওয়া যায়, তবেই সে সম্পদ। আর কি না বলছে বস্তুটির যোগানের সীমাবদ্ধতা থাকবে, অর্থাৎ কয়লার যোগান একটা লিমিট আছে, এমন নয় যে আমি অফুরন্ত ব্যবহার করতে পারবো, তাই সম্পদের একটা সীমাবদ্ধতা থাকে, আমি যত ইচ্ছা সম্পদ ব্যবহার করতে পারি না, তবেই সেই বস্তুটি সম্পদ। আর 6 নম্বর বলছে সম্পদের গতিশীলতা থাকবে, অর্থাৎ সম্পদটি উন্নত থেকে উন্নততর হবে, এমন নয় মানে গতিশীলতা মানে সম্পদ হেঁটে চলে বেড়াবে এরকম নয়, সম্পদ মানে হলো মানে সম্পদের গতিশীলতা মানে হলো সম্পদ উন্নত থেকে উন্নততর হওয়া। নেক্সট বলছে সম্পদ সৃষ্টির উপাদান, এটা তোমাদের শ্রেণীবিভাগেও আছে যে সম্পদ সৃষ্টির উপাদান অনুসারে সম্পদকে ক ভাগে ভাগ করা যায়, তো সেটা পড়লেই তোমরা সৃষ্টির উপাদান সম্পর্কে সমস্ত কিছু বুঝতে পারবে। তো এখানে যেটা জেনে রাখো যে সম্পদ সৃষ্টির উপাদান 3টি, 1 হলো প্রকৃতি, 2 হলো মানুষ এবং 3 সংস্কৃতি। তো শ্রেণীবিভাগে অনেকগুলো আছে, আমি যেগুলো লিখেছি তার থেকেও অনেক বেশি আছে যেগুলো তোমরা বইতে পেয়ে যাবে, ওগুলো সেরকম ইম্পর্টেন্ট নয় বলে আমি স্টাডি ম্যাটে রাখিনি। যেগুলো সব থেকে ইম্পর্টেন্ট, যেখান থেকে অ্যাকচুয়াল প্রশ্ন আসে সেইগুলোই আমি কিন্তু স্টাডি ম্যাটে রেখেছি। তাই এগুলো তোমরা এগুলো তো তোমরা পড়বেই, এছাড়া বইয়েরগুলো তোমরা দেখে নিলেও নিতে পারো, তবে এগুলো পড়লেই তোমরা সমস্ত আনসার মোটামুটি করতে পারবে। প্রথমে বলছে সম্পদ সৃষ্টির উপাদান অনুসারে এটি 3 প্রকার, যেটা একটু আগেই বললাম। 1 নম্বর হলো প্রাকৃতিক সম্পদ, 2 মানবিক সম্পদ এবং 3 সাংস্কৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদ কি না, যেটি প্রকৃতি থেকে স্বাভাবিকভাবেই সৃষ্ট, সেই সম্পদকে আমরা বলি প্রাকৃতিক সম্পদ। যেমন সূর্যরশ্মি, বাতাস, খনিজ দ্রব্য, এগুলো সব প্রকৃতি থেকেই সৃষ্ট, কিন্তু এগুলো সম্পদ, এগুলো আমাদের কাজে লাগে। মানবিক সম্পদ কি না, মানুষ যেগুলো নিজের চাহিদা মেটানোর জন্য যেসব সম্পদ সৃষ্টি করে তাদের মানবিক সম্পদ বলে। যেমন মানুষের শ্রম, বুদ্ধি এবং শিক্ষা, এগুলো মানুষ নিজের চাহিদা মেটানোর জন্য কিন্তু এগুলো নিজের মধ্যে তৈরি করে, ঠিক আছে। সাংস্কৃতিক সম্পদ কি না, মানুষের মধ্যে অন্তর্নিহিত কিছু গুণ থাকে যেগুলো সম্পদ সৃষ্টিতে সাহায্য করে, তাকে আমরা বলছি সাংস্কৃতিক সম্পদ। যেমন কারিগরি জ্ঞান, বিজ্ঞান, চেতনা, এই যে পয়েন্টগুলো আছে না, এর যদি উদাহরণগুলো তোমরা মনে রাখো তাহলে কিন্তু সংজ্ঞা লিখতে পারবে। নেক্সট দেখো কি বলছে, এটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সম্পদের স্থায়িত্ব অনুসারে এর প্রকারভেদ, সম্পদের স্থায়িত্ব অনুসারে সম্পদের প্রকারভেদ, এটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট, এটাই সব থেকে বেশি আসে। সম্পদের স্থায়িত্ব অনুসারে সম্পদকে 2 ভাগে ভাগ করা যায়। 1 হলো গচ্ছিত বা অপুনর্ভব বা ক্ষয়িষ্ণু সম্পদ,
আর 2 নম্বর হলো পুনর্ভব বা অফুরন্ত বা প্রবহমান সম্পদ। প্রত্যেকটা নামই কিন্তু এখানে পড়তে হবে, কারণ সবসময় যে গচ্ছিত সম্পদ কাকে বলে এভাবেই আসবে এমন নয়, একটা অন্য নাম দিয়েও কিন্তু আসতে পারে। তাই দুজনেরই 3টে করে নাম অবশ্যই মাথায় রাখতে হবে। আর এটাকে দেখো আমি পার্থক্যের আকারে লিখেছি, যাতে এখান থেকে তোমাদের সংজ্ঞা, উদাহরণ, বৈশিষ্ট্য এবং পার্থক্য 4টেই পড়া হয়ে যায়, মানে এক ঢিলে 4 পাখি মারা হয়ে যায়। তাই জন্য আমি কিন্তু এটাকে এই রকম পার্থক্যের আকারে লিখেছি। তো 1 নম্বর পয়েন্টে আসছি, বলছে যেসব সম্পদ ক্রমাগত ব্যবহারের ফলে নিঃশেষিত হয়ে যায়, অর্থাৎ শেষ হয়ে যায়, মানে ক্রমাগত যদি ব্যবহার করতে থাকি তাহলে এটা একসময় কিন্তু শেষ হয়ে যাবে, একে আমরা বলি অপুনর্ভব সম্পদ। এবং পুনর্ভব সম্পদ কি তার ঠিক উল্টো, যেসব সম্পদ ক্রমাগত ব্যবহারের পরেও ফুরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না তাকে আমরা বলি পুনর্ভব সম্পদ। বাকি পয়েন্টে যাওয়ার আগে আমরা উদাহরণটা পড়ে নেব, যেটা লাস্টে আছে। অপুনর্ভব সম্পদের উদাহরণ হলো কয়লা, খনিজ তেল, লোহা, বক্সাইট। এগুলো কিন্তু ক্রমাগত যদি ব্যবহার করি এবং অপ্রয়োজনীয়ভাবে যদি ব্যবহার করি তাহলে একসময় শেষ হয়ে যেতে পারে। কিন্তু পুনর্ভব সম্পদ অর্থাৎ সূর্য কিরণ, বায়ু, তৃণভূমি, এগুলো কিন্তু সহজে শেষ হবে না, এরা পুনরায় তৈরি হবে, শেষ হয়ে গেলেও এরা পুনরায় তৈরি হবে। 2 নম্বর পয়েন্ট বলছে গচ্ছিত সম্পদ বা অপুনর্ভব সম্পদের অপর নাম ক্ষয়িষ্ণু সম্পদ। কারণ কি না, এই সম্পদ সৃষ্টি করে পুনরায় পৃথিবীতে ফিরিয়ে দেওয়া যায় না, অর্থাৎ ক্ষয় পেয়ে যায়, এই সম্পদ ক্ষয় পেয়ে যায়, এই সম্পদের আর পুনরায় একে পৃথিবীতে ফিরিয়ে দেওয়া যায় না একবার ইউজ হয়ে গেলে, তাই একে আমরা বলি ক্ষয়িষ্ণু সম্পদ। আর পুনর্ভব সম্পদের অপর নাম হলো পূরণশীল সম্পদ, কারণ এই সম্পদগুলি সাময়িকভাবে ফুরিয়ে গেলেও আপনা আপনি তা পূরণ হয়ে যায়। 3 নম্বর বলছে অপুনর্ভব সম্পদ আহরণে খরচা কম, ঠিক আছে, আর পুনর্ভব সম্পদ আহরণে খরচা কিন্তু অনেক বেশি বা এটি ব্যয়বহুল। 4 নম্বর কি বলছে, অপুনর্ভব সম্পদগুলি স্থানীকৃত, অর্থাৎ এটি সর্বত্র পাওয়া যায় না, আর পুনর্ভব সম্পদগুলি স্থানীকৃত নয়, অর্থাৎ এটি যে কোনো জায়গায় পাওয়া যায়, সর্বত্র পাওয়া যায়। নেক্সট বলছে অপুনর্ভব সম্পদের পরিমাণ নির্দিষ্ট, সেই জন্য একে সংরক্ষণ করা কিন্তু অত্যন্ত জরুরি। আর পুনর্ভব সম্পদ অফুরন্ত হওয়ার জন্য সংরক্ষণের তেমন কোনো প্রয়োজন পড়ে না। 6 নম্বর বলছে অপুনর্ভব সম্পদ আহরণে পরিবেশ ভীষণভাবে দূষিত হয়, আর পুনর্ভব সম্পদ ব্যবহারের জন্য পরিবেশের দূষণের সম্ভাবনা কিন্তু অত্যন্ত কম। এই যে প্রত্যেকটা পয়েন্ট পড়ছি, প্রত্যেকটা পয়েন্ট পড়ার আগে উদাহরণটা মাথায় নিয়ে নেবে, তাহলে প্রত্যেকটা পয়েন্টের সাথে যদি উদাহরণগুলো লিঙ্ক করো তাহলে বুঝতে পারবে যে কি বোঝাতে চাইছে। নেক্সট বলছে সম্পদের জৈব বৈশিষ্ট্য অনুসারে এটি 2 প্রকার, এক হলো জৈব সম্পদ আর 2 হলো অজৈব সম্পদ। জৈব সম্পদ কি না, জীবজগৎ থেকে প্রাপ্ত সম্পদকে আমরা জৈব সম্পদ বলি, যেমন বনভূমি, মৎস্য, গৃহপালিত পশু ইত্যাদি। এবং অজৈব সম্পদ কি না, জড় বা প্রাণহীন সম্পদগুলিকে আমরা বলি অজৈব সম্পদ, যেমন বিভিন্ন খনিজ সম্পদ, বিদ্যুৎ ইত্যাদি। সম্পদের বন্টন অনুসারে সম্পদকে 6 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হলো সমৃদ্ধ বা বিকশিত সম্পদ, যেসব সম্পদ উন্নত শিক্ষা ও প্রযুক্তির দ্বারা বিকাশ ঘটানো যায় তাকে আমরা বলি সমৃদ্ধ বা বিকশিত সম্পদ, যেমন বনভূমি, মৎস্য, গৃহপালিত পশু। 2 নম্বর সম্ভাব্য সম্পদ, অর্থ ও প্রযুক্তির অভাবে বর্তমানে ব্যবহৃত না হলেও ভবিষ্যতে ব্যবহার হতে পারে, সম্ভাব্য অর্থাৎ সম্ভাবনা আছে, তাদেরকে আমরা সম্ভাব্য সম্পদ বলি, যেমন আফ্রিকার জলবিদ্যুৎ ও সৌরবিদ্যুৎ। নেক্সট বলছে সর্বত্রলভ্য। সর্বত্রলভ্য মানে সব জায়গায় যেটা পাওয়া যায়, পৃথিবীর সর্বত্র যে সম্পদ পাওয়া যায় তাকে আমরা বলি সর্বত্রলভ্য সম্পদ, যেমন উদাহরণ কয়লা। নেক্সট বলছে সহজলভ্য। সর্বত্রলভ্য আর সহজলভ্যের মধ্যে কিন্তু পার্থক্য আছে। সর্বত্রলভ্য মানে যেটা সব জায়গায় পাওয়া যায়, সহজলভ্য মানে যেটা সহজেই পাওয়া যায়। তাহলে যেসব সম্পদ প্রকৃতি থেকে সহজেই পাওয়া যায় তাদের আমরা বলি সহজলভ্য সম্পদ, যেমন উদাহরণ জল, বাতাস।
নেক্সট বলছে বিরল বা দুষ্প্রাপ্য সম্পদ। এটা একটু এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা খুব শর্ট কোয়েশ্চেন আসে, 1 নম্বরের কোয়েশ্চেন, যে বিরল বা দুষ্প্রাপ্য সম্পদের একটি উদাহরণ দাও। বলছে এমন কিছু সম্পদ যেগুলি পৃথিবীর কেবলমাত্র কয়েকটি অঞ্চলেই পাওয়া যায়, তাকে আমরা বলি বিরল বা দুষ্প্রাপ্য সম্পদ, যেমন সোনা, প্লাটিনাম, টাংস্টেন ইত্যাদি। আর 6 বলছে একমাত্র লভ্য বা অদ্বিতীয় সম্পদ। এটাও ইম্পর্টেন্ট, যে সম্পদ পৃথিবীর কেবলমাত্র একটি জায়গাতেই পাওয়া যায় তাকে আমরা বলি একমাত্র লভ্য বা অদ্বিতীয় সম্পদ। এরকম অনেক সম্পদ আছে, এই উদাহরণটি ছাড়াও আরও কয়েকটি উদাহরণ তোমরা কিন্তু গুগল থেকে বা নেট থেকে বা অন্যান্য যে কোনো বই থেকে পড়ে নিতে পারো। আর যদি তোমরা চাও কমেন্টে কোনো রকম প্রশ্ন থাকে আমাকে জানাবে, আমি কমেন্টে তোমাদের জানিয়ে দেবো। তো এখানে যে উদাহরণটা আছে সেটা হলো গ্রিনল্যান্ডের ক্রায়োলাইট খনিজ। এটি কেবলমাত্র গ্রিনল্যান্ডে এই ধরনের খনিজ পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া যায় না, তাই এটি হলো একমাত্র লভ্য বা অদ্বিতীয় সম্পদ। নেক্সট বলছে সম্পদের মালিকানার ভিত্তিতে সম্পদকে 4 ভাগে ভাগ করা যায়। এক হলো ব্যক্তিগত সম্পদ, যেসব সম্পদ ব্যক্তির নিজের অধিকারে থাকে তাকে বলে ব্যক্তিগত সম্পদ, যেমন জমি, বাড়ি এবং গাড়ি। 2 বলছে সামাজিক সম্পদ, যেসব সম্পদ সমাজের সকল শ্রেণীর মানুষের কাজে লাগে তাকে আমরা সামাজিক সম্পদ বলি, যেমন শিক্ষা প্রতিষ্ঠান, হসপিটাল, লাইব্রেরি ইত্যাদি। জাতীয় সম্পদ, যেসব সম্পদ সমগ্র দেশ, রাষ্ট্রের বা জমির মালিকানায় থাকে, জাতির মালিকানায় থাকে তাকে আমরা জাতীয় সম্পদ বলি, যেমন রেলপথ, সৈন্যবাহিনী, খনিজ দ্রব্য ইত্যাদি। 4 নম্বর বলছে আন্তর্জাতিক সম্পদ, যেসব সম্পদ পৃথিবীর সকল মানুষের কাজে নিয়োজিত হয় তাকে আমরা বলি আন্তর্জাতিক সম্পদ, যেমন সমুদ্র, ওজোন স্তর ইত্যাদি। এখানে আমি একটা প্রশ্ন করছি, এটা তোমরা কমেন্টে আনসার করবে, তারপর আমি নেক্সট ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো, কিংবা কমেন্টেই তোমাদের আনসার দেব। সেটা হলো জল কেমন ধরনের সম্পদ। এই টাইপগুলো যে পড়লে এই টাইপগুলোর মধ্যে এক ধরনের সম্পদ হবে জল, এই টাইপের মধ্যে নাও হতে পারে, তো সেটা তোমরা খুঁজবে বা পড়ে বোঝার চেষ্টা করবে যে জল কেমন ধরনের সম্পদ। এটা হলো তোমাদের আজকের প্রশ্ন, তোমরা কমেন্টে এটার আনসার করবে। নেক্সট হলো সম্পদ সংরক্ষণ। তো এখানে প্রথমেই আসি সম্পদ হ্রাস। বলছে প্রকৃতিতে গচ্ছিত সম্পদের ভাণ্ডার সীমিত, মানুষের এই অবিবেচক ও বেহিসেবি ব্যবহারের জন্য সম্পদের পরিমাণ ও গুণমান হ্রাস পাওয়াকে সম্পদ হ্রাস বলে। কি বলছে, প্রকৃতিতে গচ্ছিত সম্পদ অর্থাৎ বিভিন্ন প্রকার খনিজ দ্রব্য যেগুলো অফুরন্ত থাকে না, যার ভাণ্ডার সীমিত বা সীমাবদ্ধ, যেগুলো ইউজ করার একটা লিমিটেশন থাকে, তো সেগুলো মানুষই কী করছে না, মানুষ সেগুলো অবিবেচক এবং বেহিসেবিদের মতো ব্যবহার করছে এবং নষ্ট করছে, অপচয় করছে, যার ফলে সম্পদের পরিমাণও হ্রাস পাচ্ছে এবং গুণমানও হ্রাস পাচ্ছে। তো একে আমরা বলি সম্পদ হ্রাস। এই সম্পদ হ্রাসের ফলে যে পরিস্থিতি তৈরি হচ্ছে বা যে সমস্যা সৃষ্টি হচ্ছে তাকে আমরা বলি সম্পদ সংকট। তাকে আমরা কি বলি, সম্পদ সংকট। তাহলে এই যে সম্পদ হ্রাস হচ্ছে এবং সম্পদের সংকট দেখা দিচ্ছে, তার জন্য আমাদের কি করতে হবে? তার ফলস্বরূপ আমাদের সম্পদকে সংরক্ষণ করতে হবে, অর্থাৎ এর দীর্ঘস্থায়ী উন্নয়ন করতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য চাহিদা পূরণের লক্ষ্যে সম্পদের যথোপযুক্ত এবং বিজ্ঞানসম্মত ব্যবহার হলো সম্পদের সংরক্ষণ। তাহলে সম্পদের সংরক্ষণ কাকে বলে না, একে দীর্ঘস্থায়ী উন্নয়ন করতে হবে, যাতে এ দিনকে দিন উন্নত থেকে উন্নততর হয় সেই ব্যবস্থা করতে হবে, বিজ্ঞানসম্মতভাবে ব্যবহার করতে হবে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য ছেড়ে যেতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্মও কিন্তু নিজেদের চাহিদা পূরণ করতে সক্ষম হয়। তো একেই আমরা বলি সম্পদ সংরক্ষণ। এবং এই সম্পদ সংরক্ষণের পদ্ধতি বা উপায়গুলি হলো, 1 নম্বর বলছে অগ্রাধিকার ভিত্তিতে ব্যবহার, অর্থাৎ যার প্রয়োজন, যার আগে প্রয়োজন বা যার যেটুকু প্রয়োজন আমরা তাকে ততটাই দেব, তার বেশি তাকে দেব না। এবং সেইটা সম্পর্কে নিজেকেও সচেতন হতে হবে যে আমার এটুকু প্রয়োজন, আমি এটুকুই নেব, অতিরিক্ত বাজে খরচ আমি করব না। 2 নম্বর সম্পদ ব্যবহারের বাহুল্য কমানো, অর্থাৎ অতিরিক্ত না ব্যবহার করা। 3 নম্বর বিকল্প দ্রব্যের ব্যবহার,
অর্থাৎ সেই সম্পদটা ব্যবহার করার পরে সেই সম্পদ থেকে উদ্বৃত্ত কিছু অংশ যদি ব্যবহার করা যায়, কিংবা সেই সম্পদকে অতিরিক্ত ব্যবহার না করে তার বিকল্প যদি কোনো দ্রব্যের ব্যবস্থা করা যায় যা ওই একই রকমভাবে ব্যবহার করা যেতে পারে, সেরকম বিকল্প দ্রব্যের ব্যবহার সম্পর্কে আমাদের জানতে হবে বা করতে হবে। নেক্সট বলছে বিজ্ঞানসম্মত ব্যবহারের মাধ্যমে অপচয় রোধ, অর্থাৎ আমাদের শিক্ষা এবং প্রযুক্তিকে কাজে লাগিয়ে বিজ্ঞানসম্মত ব্যবহার করতে হবে যাতে আমরা এর অপচয় রোধ করতে পারি। 5 নম্বর, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি ঘটাতে হবে যাতে সম্পদকে আরও রিইউজ করা সম্ভব হয়। আর 6 নম্বর বলছে সচেতনতা বৃদ্ধি, অর্থাৎ নিজেদের সচেতন হতে হবে, অন্য মানুষদের সচেতন করতে হবে, সমাজকে সচেতন করতে হবে যাতে সম্পদের অপচয় সহজেই রোধ করা সম্ভব হয়। এবং আইন প্রণয়ন করতে হবে, অর্থাৎ বেহিসেবি বেআইনিভাবে যদি কেউ সম্পদের অপচয় করে, নষ্ট করে, তাহলে আইনি পদক্ষেপ অবশ্যই গ্রহণ করা প্রয়োজন। এই সব পদ্ধতি বা উপায়গুলি যদি মেনে চলা যায় তাহলে অবশ্যই সম্পদ সংরক্ষণ সম্ভব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। কোনো অসুবিধা হলে কমেন্টে জানাও, আমি কমেন্টে সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।